ঈদ মোবারক। স্বাগত জানাচ্ছি কৃষি ও কৃষকের রূপান্তরের আলো নিয়ে চ্যানেল 24-এর ঈদ বিশেষ কৃষি 24-এ। এই আয়োজনে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, সাথে আছি আমি ইপসিতা জামান। বিপ্লব উত্তর বাংলাদেশে। প্রাণীজ আমিষ উৎপাদক খামারিরা যেমন চান ন্যায্য মূল্য, তেমনি ভোক্তার অগ্রাধিকার বরাবরের মতো সুলভ মূল্য। এই দুইয়ের মধ্যে সেতু বন্ধন রচনায় অন্তর্বর্তী সরকারকে সামাল দিতে হচ্ছে বহুমুখী চ্যালেঞ্জ। খাতটির নানা সমস্যা সমাধানে এবং সরকারের পরিকল্পনা নিয়ে চ্যানেল 24-এর সাথে খোলামেলা আলোচনা করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। সাক্ষাৎকার নিয়েছেন সহকর্মী ফয়জুল সিদ্দিকী, ক্যামেরায় ছিলেন মুমিনুল হক আফান। জন আকাঙ্ক্ষার গর্জনের চূড়ান্ত পরিণতি বাংলাদেশের জুলাই বিপ্লব শুধুমাত্র রাজনৈতিক বিপ্লব না, ছিল সামাজিক ও অর্থনৈতিক বিপ্লব, নতুন বাংলাদেশের আশাবাদ এবং দৃঢ় সংকল্পের প্রতীক। এই আকাঙ্ক্ষা পূরণে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বিপ্লবীরা গঠন করে অন্তর্বর্তীকালীন সরকার। আমি আইন অনুযায়ী মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান আরেক অর্থনীতিবিদ ফরিদা আক্তার। বিপ্লব পরবর্তী বাংলাদেশের প্রাণী আমিষের এই খাত বিপ্লবী পরিকল্পনায় আগাবে কিনা তা চ্যানেল 24-কে জানিয়েছেন উপদেষ্টা ফরিদা আক্তার। প্রাণীজ আমিষের যোগান বেড়েছে বাণিজ্যিক উৎপাদনের মাধ্যমে, কিন্তু তার সরকারের মূল লক্ষ্য প্রাকৃতিকভাবে উৎপাদন বাড়ানোর। মৎস্য প্রাণী সম্পদের কাজে এগিয়েছে, আমরা কোনো সন্দেহ নেই, এটা বিগত সরকারের সময় থেকেও এগিয়েছে। কিন্তু যেদিকে বেশি জোর দেওয়া হচ্ছিল সেটা হলো বাণিজ্যিক চাষ, মৎস্য চাষ, বাণিজ্যিক খামার, বাণিজ্যিক পোলট্রি ফার্ম এই ধরনের। কিন্তু আমাদের দেশে এখনও যারা নাকি এই যে মাছ আপনি যেটা বাজারে পাচ্ছেন বা মাংস, খাসির মাংস বিশেষ করে তো পুরোটাই নারীদের অবদান, তারপর গরুর মাংস, এই যে এগুলো যে আমরা আছে আমাদের দেশে, দুধটা, এগুলো কিন্তু আসলে আমাদের একেবারেই খামারি পর্যায় থেকে হয়ে আসছে। সেটা আমি কম শুনছিলাম। আমার প্রথম যেটা আমার লাগলো যে আমি ওটা কম শুনছি, অথচ এর সাথে যে একটা পুরা মানুষের জীবন জীবিকার ব্যাপার আছে। আমরা বড় বড় খামারিদের কথা বলতে পারি, তাদের অবদান আমি অস্বীকার করছি না। বিস্তৃত সবুজের চাদরে মোড়ানো সামুদ্রিক মাছের প্রজনন ক্ষেত্র সুন্দরবনে বিষ্টপ দিয়ে মারা হচ্ছে মা মাছ। তবে প্রকৃতির শত্রুকে আর ছাড় নয় বলে হুঁশিয়ার মৎস্য উপদেষ্টার। যে কোনো অবৈধ পন্থা অবলম্বন করে, এমনকি জাল বা বিশেষ বিশেষ কতগুলো পদ্ধতি আছে যে ওটা দিয়ে মাছ ধরা, এটাই মৎস্য আইনের বিরুদ্ধে। কিন্তু অনেক সময় দেখা হয় না। বিষের ব্যাপারটা কিন্তু নতুন না, বেশ কিছুদিন ধরে আছে। এটাকে একটু অবহেলা করা হয়েছে, এটা এতদিন দেখা হয়নি। এখন আমরা যেখানেই শুনছি সেখানে আমাদের মৎস্য কর্মকর্তারা যাচ্ছেন এবং সেটা বন্ধ করার চেষ্টা করছেন। আমি মনে করি যে সুন্দরবনের মতো জায়গায়, যেখানে এটা একটা বললেন, আপনি যেটা বললেন যেটা একটা মাছের আধার, এটাকে করা আমাদের পুরো খাদ্য ব্যবস্থা, বিশেষ করে মৎস্য সংক্রান্ত যে খাদ্য, সেটা উপরে একটা আঘাত। শুধু তাই নয়, মাছে অ্যান্টিবায়োটিক বা অ্যাকুয়াকেমিক্যালের ব্যবহার নিষিদ্ধের মাধ্যমে রপ্তানি আয় বাড়ানোর আছে পরিকল্পনাও। অ্যাকুয়াকেমিক্যালের ব্যাপারে যেটা ওটা নিষেধ আছে, এবং আমাদের যে ইউরোপিয়ান দেশগুলোতে যে রপ্তানিতে বন্ধ হয়ে গেছে বা তারা নিচ্ছে না, এটা কিন্তু মূলত ওই পরীক্ষায় কেমিক্যাল ধরা পড়েছে বলেই নিচ্ছে না। বিশেষ করে অ্যান্টিবায়োটিকটা খুব বেশি ধরা পড়ছে। আমাদের কোয়ারেন্টাইন সার্ভিস আছে মৎস্য বিভাগে,
কোয়ারেন্টাইন সার্ভিস খুব ভালো ল্যাবরেটরি আছে, তারা কিন্তু এগুলি পরীক্ষা করে যে কোনো রপ্তানিতে পরীক্ষা করে তারা কিন্তু ছাড়পত্র দিচ্ছেন। তো ফলে এখানে কিন্তু কোনো মানে আমরা করছি না, মানে ছাড় দিচ্ছি না। সাগর নদীতে মাছ ধরা নিষিদ্ধ ছিল ৬৫ দিন, কিন্তু তা কমিয়ে করা হয়েছে ৫৮ দিন। জানালেন মৎস্যজীবীদের দাবিতে বিজ্ঞানীদের পরামর্শে এই সিদ্ধান্ত। বিজ্ঞানীদের মতে যে এটা কোনো অবস্থাতেই মানে এপ্রিলের ওদিকে বেশি টানা যাবে না। তা আমরা যদি ভারতের সাথে করতে চাই তাহলে এপ্রিলের ১৫ তারিখ থেকে এখন যেটা শুরু করছে সেটা এই পর্যন্ত, আবার এর বেশি আগেও আনা যাবে না, কারণ ওখানে আবার মানে পূর্ণিমা অমাবস্যা এগুলোরও ব্যাপার আছে। তো কাজে ওগুলো ওরা হিসাব করে দেখেছে যে আমরা যদি এপ্রিলের ১৫ তারিখ থেকে করি আর ওদিক থেকে একটু কমিয়ে আনি, ৬৫ দিন না করে আমরা ওটা শেষ পর্যন্ত ৫৮ দিন রাখতে পেরেছি। এখানে তো কিছু বৈজ্ঞানিক ব্যাপারও আছে, কাজে আমাকে তো মাছটাকে তো ওভাবে বেড়ে উঠতে দিতে হবে। আমি শুধু ওই এখনই ভারতের সাথে কম্পিটিশন করতে গিয়ে আমার মাছটাকে যদি বাড়তে না দিই তাহলে তো হবে না। কিন্তু এখন যে সময়টা নির্ধারণ হয়েছে এতে মানে প্রতিবেশী কোনো রাষ্ট্রই আমাদের চাইতে নিষেধাজ্ঞার সময় এসে ধরতে পারবে না। নিষেধাজ্ঞায় যুক্ত হচ্ছে হাওর। মাছকে বড় করতে জেলেরা অন্তত ৩০ দিন নামতে পারবেন না কোনো হাওরে। যাদের সাথে কথা বলেছে তারা একটা জিনিস বলছে যে আমরা তো চাই যে মাছগুলো বড় হোক, মাছগুলো এগুলো তো প্রকৃতির দান, এটা তো আমরা চাষকৃত মাছ না যে আমি ইচ্ছা মতো দিলাম পোনা ছাড়লাম আর হলো, তা তো হবে না। এটা প্রকৃতির একটা নির্দিষ্ট সময়ে আসে এবং তখন বাড়ে এবং সেটাকে আমরা বাড়তে যদি দেই তাহলে আমরা পরবর্তীকালে আবার বড় মাছটা পাবো, যেটা আমাদের জনগণ পাবে। পরামর্শ নিয়েছে যেটা জ্যৈষ্ঠ মাসে করবো না, বৈশাখ জ্যৈষ্ঠ থেকে শুরু করব কিনা। এইভাবে করতে গিয়ে ৩০ দিন, এখনও ওটা ঘোষিত হয়নি, এখন ওটা প্রক্রিয়াধীন আছে, কিন্তু ওইটা আমরা করব এবং এটা হাওরবাসীদেরই দাবি। দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম কৃত্রিম হ্রদ কাপ্তাই লেকেও প্রতি বছরের মতো এবারও ৯০ দিনের জন্য মাছ ধরা নিষিদ্ধ রাখবে সরকার। দর্শক দেখছেন ঈদ বিশেষ কৃষি 24। এ পর্যায়ে সময় হয়েছে একটি বিরতির, আমাদের সঙ্গেই থাকুন। আবারও আমন্ত্রণ ঈদ বিশেষ কৃষি 24-এ, সাথে আছি আমি ইপসিতা জামান। দর্শক, বিরতির আগে আমরা শুনেছি মৎস্য খাত নিয়ে সরকারের পদক্ষেপের কথা। একইভাবে দুধ, ডিম, মাংসকে নিরাপদ ও সহজলভ্য করতে নিজেদের পরিকল্পনার কথা জানিয়েছে অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। রাষ্ট্র এবং উদ্যোক্তাদের উদ্যোগে পাল্টে গেছে দেশের প্রাণী খাত। বছরে উৎপাদন হচ্ছে ৯২ লাখ টনের বেশি মাংস, যার প্রায় ৪১% আসে পোলট্রি উপখাত থেকে। যেখানে ডিমের সরবরাহ বছরে ২,৩৩৫ কোটির বেশি। এই মুরগি আর ডিম বৃত্তের বেড়াজাল ভেঙে প্রাণীজ আমিষের চিরায়ত ঠাঁই। কিন্তু ঘর আর খামারের এই পণ্যকে সস্তা বলার আধিক্যতা আর নেই। মুরগি ও ডিমের সস্তা তকমা উঠে যাওয়ার জন্য দায়ী ফিডের অতিরিক্ত দাম। এতে উৎপাদন খরচ যে হারে বাড়ছে তার ভার বহনে ব্যর্থ হচ্ছেন আমিষ সন্ধানী মানুষ। মূল খরচের ৭৫% আপনার ফিডে চলে যায় এবং তারপর তো অন্যান্য খরচ আছে। বিদ্যুৎ বিলও কিন্তু ইন্ডাস্ট্রির রেটে দিতে হয়।
তো ঋণ যদি তারা নেয় সেটাও ইন্ডাস্ট্রির মতো করে নিতে হয়, তো ফলে অনেক খরচ অহেতুকভাবে বেড়ে আছে। এবং অনেক ফিড তারা আমদানিও করে, আমদানি উপাদানগুলো আমদানি করে, এবং সেক্ষেত্রেও খরচ আছে, মানে এআইটি এবং অন্যান্য ট্যাক্সের ব্যাপার আছে, কিছু কিছু পারমিশন নেওয়ার ব্যাপার আছে এখানে ওখানে, এগুলো তো খরচ বেড়ে যায়। তো এই খরচ কমানোটা খুবই জরুরি। এছাড়া বিদ্যুৎ, জ্বালানি তেল, ঔষধসহ নানান খাতে ব্যয় বরাবরই বেশি। প্রাণী সম্পদ খাতের সার্বিক এই চিত্রের সুরতহাল পরিবর্তনে একমত উপদেষ্টা ফরিদা আক্তার। আমরা যেমন ইতিমধ্যে বিদ্যুৎ বিল মানে কৃষি রেটে আনার জন্য আমরা বিদ্যুৎ বিভাগকে অনুরোধ করেছে, তারা সেটা আবার অর্থ বিভাগের কাছে দিয়েছে। এটা এখনো প্রক্রিয়াধীন আছে, কিন্তু এই ফাইটটা আমি করব, কারণ কোনো অবস্থাতে এই ক্ষুদ্র খামারিরা কমার্শিয়াল রেটে দেওয়াটা কোনোভাবেই যৌক্তিক না, এটা আমরা করব। আমরা ঋণের ব্যাপারেও আসলে যেন ঋণ সহজে পেতে পারে সেটার জন্য আমরা একটা প্রস্তাব সরকারের কাছে রেখেছি, সেটা হলো মৎস্য প্রাণী সম্পদ উন্নয়ন ব্যাংক। সেটা যদি হয় তাহলে কৃষি ব্যাংকের মতোই আরেকটা ব্যাংক হবে, যেখানে ক্ষুদ্র খামারিরা, মৎস্যজীবীরা যারা কাজ করতে চায় তারা যেন ঋণ সহজ শর্তে পেতে পারে। সেই রকম সুযোগগুলো যদি আমরা তৈরি করতে পারি তাহলে দেখবেন যে এখন যে তরুণ সমাজরা যারা এই জুলাই আন্দোলনটা করলেন, একটা নতুন দেশ দিলেন, তারাও তো এখন মানে অর্থনৈতিক কাজে জড়াবে। তাহলে আমাদের যে গ্রামে যারা যে তরুণ সমাজ আছে তারা শিক্ষিত হয়ে উঠছে, তারাও কিন্তু এই কাজগুলো করতে পারবে অনেক ভালোভাবে। এবং আমরা এটাও দেখছি যে আহত এবং শহীদ পরিবারদের যে সহায়তা সরকার করতে যাচ্ছে পুনর্বাসনের জন্য, সেখানে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের যে কাজগুলো আছে সেগুলো কিন্তু ওদের জন্য একটা কাজ হতে পারে। তো কাজে এখানে প্রচুর সম্ভাবনা আছে এবং আমাদের কাজ করার সুযোগ আছে। সম্ভাবনাময় এই পোল্ট্রি উপখাতের দাম ও মান নিয়ন্ত্রণে আনতে পারলে রপ্তানিরও স্বপ্ন পূরণ হবে, এমনটাই আশা তার। আসলে পোলট্রি যারা খামার চালাচ্ছেন, মানে ফার্মগুলো, তাদের অনেক সংস্থার সাথে আমি কথা বলেছি, তো তাদের ভূমিকা কিন্তু ভালো। তারাও চায় নিরাপদ উৎপাদন করতে, এবং তাদের যে সক্ষমতাটা ইতিমধ্যে হয়েছে সেটা যথেষ্ট প্রশংসার দাবি রাখে। তো আমি মনে করি যে তারা যদি নিরাপদভাবে উৎপাদন করে আন্তর্জাতিক মানটাকে বজায় রেখে রপ্তানি করতে পারে, আমার মন্ত্রণালয় থেকে যেসব করার কথা অবশ্যই আমরা করব। কারণ আমরা আন্তর্জাতিক বাজারে ঢুকতে চাই। আমরা শুধুমাত্র কেন গার্মেন্টের উপর নির্ভরশীল হয়, রপ্তানি আয়ের উপর নির্ভর করব? আমাদের মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় একটা রপ্তানিরও একটা খাত হতে পারে, এবং জিডিপিতে ভূমিকা তো রাখছে, কিন্তু আমরা রপ্তানিতেও ভূমিকা আরও বেশি রাখতে চাই। পরীক্ষা নিরীক্ষায় দেশে চলে দ্বৈত ছাড়পত্রের কারবার। প্রাণী সম্পদ অধিদপ্তরের পাশাপাশি বিএসটিআই এর সনদ লাগে প্রাণী খাদ্যের মান যাচাইয়ে। যদিও এটাকে প্রাণী সম্পদ অধিদপ্তরের অযোগ্যতার ফলাফল বলতে নারাজ এই উপদেষ্টা। এটা একেবারে অহেতুকভাবে বিএসটিআই এর এখানে ঢোকার কোনো কারণ নাই, এবং এটা করে তারা অহেতুক একটা সমস্যা তৈরি করছেন, খরচ বাড়ায় দিচ্ছেন, এবং অনেক সময় এটাতে যে প্রক্রিয়াগত যে জটিলতা সেগুলো বেড়ে যাচ্ছে। তো এটা আমাদের সক্ষমতার প্রশ্ন শুধু না, এটা আসলে পলিসিগতভাবে যেহেতু হয়েছিল, আমরা কিন্তু দেইনি বিএসটিআইকে দায়িত্বটা, এটা হয়তো বাণিজ্য বিগত সরকারে হয়েছে। তো সেটা আমি অবশ্য দেখছি, এটা আসলে থাকার দরকার নেই, এটা আমরাই করতে পারি। তবে উপদেষ্টার পদ ছেড়ে যাওয়ার আগে রেখে যেতে চান পদচিহ্ন। খাতটিকে শুধুমাত্র উৎপাদনের নয়, করে যেতে চান জীবন জীবিকার। কিন্তু আমি যেটা একেবারেই মানে মনস্থির করেছে আর কি, যে কাজগুলো করে যাব, মানে অন্তত শুরু করে যাব, মানে মানুষের যে অধিকার প্রতিষ্ঠা করার, মানে মৎস্য প্রাণী সম্পদটা একটা উৎপাদনের খাত হবে না, এটা মানুষের জীবন জীবিকার খাত হবে। তো সেজন্য যেখানে যেখানে জীবিকার প্রশ্নে যেখানে ওরা সমস্যা ফেস করছে, যেমন আজকে ইজারা নীতিটা তাদেরকে অনেক মৎস্যজীবীকে উৎখাত করে দিচ্ছে। তারপর আজকে আমার গ্রামের মহিলারা যারা
সহজে আসতে পারছে না, তাদের স্বীকৃতিটা। আমি চাই যে এই খাতটাকে এইভাবে কেউ যেন মনে না করে যে মৎস্যজীবী মানে শুধু পুরুষরা করছে এবং খামারি মানে শুধু পুরুষ। এখানে নারীদের যে অংশগ্রহণ এবং অবদান, সেটা যেন একটা স্বীকৃত হতে পারে। মৎস্য প্রাণী সম্পদ খাত মেধাবী প্রজন্ম গঠনের ভিত্তি। তাই আধো আলো আধো ছায়া দূর করে পরিপূর্ণ আলো নিয়ে আসতে এই খাতে বিজ্ঞানী, উদ্যোক্তা ও প্রান্তিক খামারি ছাড়াও প্রয়োজন দূরদর্শী নেতৃত্ব। আজ এ পর্যন্তই। চ্যানেল 24-এর নিয়মিত আয়োজন ন্যাশনাল এগ্রিকেয়ার কৃষি 24-এ। ধন্যবাদ সবাইকে। ঈদ মোবারক।